নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে চলে এসেছি আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আমার ভিডিও মানেই পৌরাণিক কাহিনী, পৌরাণিক কোনো রহস্য বা রহস্যময় কোনো কাহিনী আপনাদের শোনানো। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের বিষয় হচ্ছে দাপর যুগে ঋষি পরাশর এবং শান্তনু পত্নী সত্যবতীর কাহিনী। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ঠিকই শুনেছেন, শান্তনুর পত্নী সত্যবতী অর্থাৎ চিত্রাঙ্গ এবং বিচিত্র বীর্যের মাতা, রাজমাতা। কিন্তু আমরা সকলে সত্যবতীকে শান্তনুর পত্নী হিসেবে জানলেও তার এক পূর্ব কাহিনী রয়েছে। অর্থাৎ সত্যবতীর পিতা ছিলেন আসলে ঋষি পরাশর এবং এই পিতার সাথে সত্যবতী লিপ্ত হয়েছিলেন সঙ্গমে। হ্যাঁ বন্ধুরা, শুনে অবাক হচ্ছেন তো? সেই যুগের ঋষিমণি কিনা তার নিজের কন্যার সাথে সঙ্গমে লিপ্ত হলেন। হ্যাঁ, কিন্তু এই কুরুচিকর পূর্ণ ঘটনাটি ঘটে নিজের অজান্তেই। তো এই গল্পই আজকে আমি আপনাদের শোনাবো। তো চলুন প্রথমে শুরু করা যাক ঋষি পরাশরকে নিয়ে। ঋষি পরাশর তার বিবাহের পর জানতে পারেন যে তার পিতা মাতাকে রাক্ষসেরা মেরে ফেলেছে এবং তাই প্রতিশোধের বদলা তার মধ্যে জেগে ওঠে, প্রতিশোধের স্পৃহা তার মধ্যে প্রস্ফুটিত হয়ে ওঠে রাক্ষসদের প্রতি। এবং সেই কারণে ঋষি পরাশর বিয়ের পরপরই জঙ্গলে বেরিয়ে যান তপস্যা করে, সিদ্ধি লাভ করে প্রচুর জ্ঞান ও শক্তি অর্জন করতে, যাতে তিনি রাক্ষসদের সঙ্গে যুদ্ধে মোকাবিলা করতে পারেন। এমন অবস্থায় ঋষি পরাশরের স্ত্রী বললেন, হে স্বামী, আপনি তো তপস্যা করতে বেরিয়ে যাচ্ছেন এবং কত বছর পর ফিরবেন তারও কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে আমি কি করে গর্ভবতী হব এবং কি করে আমি আপনার সন্তানের জন্ম দেব? ঋষি পরাশর বললেন, তুমি চিন্তা করো না, আমি সময় মতো আমার শুক্রাণু তোমার কাছে পাঠিয়ে দেব, আর তাহলেই তুমি গর্ভবতী হতে পারবে। এবং ঋষি পরাশর এই বলে তপস্যায় বেরিয়ে পড়লেন। ঠিক তার কিছু বছর বাদে ঋষি পরাশর তার কথা মতো তার শুক্রাণু তার স্ত্রীর জন্য একটি বট গাছের পাতার মধ্যে রেখে একটি কাক বা বাজ পাখিকে দেখতে পেয়ে তাকে অনুরোধ করলেন সেটি তার স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। বাজ পাখি পাতাটি নিয়ে উড়ে চলল আকাশে সেই পরাশরের স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। অন্য আর একটি বাজ পাখি দূর থেকে দেখে ভাবল, এই পাখিটা বোধহয় মুখে করে মাংস নিয়ে যাচ্ছে। সে হামলা করলো পাখিটার ওপর। দুই পাখিদের মধ্যে আকাশে যুদ্ধ শুরু হলো। তার ফলস্বরূপ পাতায় ধরা রাজার শুক্রাণু নিচে যমুনার জলে পড়ে গেল। সেই সময় কোনো এক ব্রাহ্মণের অভিশাপে মাছ রূপে যমুনার জলে বাস করছিল অদ্রিকা নামে এক অপ্সরা। যমুনার জলে পড়া রাজার শুক্রাণু সে গিলে ফেলল এবং গর্ভবতী হলো। ঘটনার 10 মাস পরে সেই মাছ জেলেদের জালে ধরা পড়ল। তার পেট থেকে জেলেরা যমজ ছেলে আর একটি মেয়ে, যমজ ছেলে অর্থাৎ একটি ছেলে এবং একটি মেয়েকে উদ্ধার করলো। আর এদের জন্ম দেওয়ার ফলে অদ্রিকাও অভিশাপ মুক্ত হলো। জেলেরা তারপর বাচ্চা দুটোকে নিয়ে রাজার কাছে গেল। রাজা ছেলেটিকে মানুষ করলেন এবং মেয়েটিকে জেলের হাতেই দান করলেন। সেই মেয়েটি হলো সত্যবতী। রাজা ছেলেটিকে গ্রহণ করলেও মেয়েটিকে কিন্তু গ্রহণ করলো না। সে জেলের হাতেই দিয়ে বলল, একে তুমি লালন পালন করো, বড় করো। এবং জেলেদের হাতেই সত্যবতী লালিত পালিত হতে থাকে। এবং তখন কিন্তু সত্যবতীর নাম সত্যবতী ছিল না, যেহেতু মাছের পেট থেকে বার করা হয় এবং তার গায়ে ভীষণ রকমের আষ্টে গন্ধ, অর্থাৎ মাছের যে গন্ধ থাকে সেই গন্ধ তার শরীরে ছিল।
এবং ঠিক সেই রকম সারা শরীরে তার এতটাই দুর্গন্ধ ছিল যে অনেক অনেক মাইল দূরেও এই গন্ধ পাওয়া যেত। সেই কারণে জেলেরা সেই কন্যা সন্তানটির নাম রাখে মৎস্যগন্ধা। যেহেতু তার শরীরে মাছের গন্ধ, তাই তার নাম রাখা হয় মৎস্যগন্ধা। সত্যবতী মহাভারতে বিভিন্ন নামে পরিচিতা। তাকে দাসী, গন্ধকালী, গন্ধবতী, কালী, মৎস্যগন্ধা, সত্যা, বাসবী, যোজনগন্ধা ইত্যাদি নামে তাকে অভিহিত করা হয়েছে। তার সপত্নী পুত্র ভীষ্ম তাকে দাসী নামেও সম্বোধন করতেন, যেহেতু তিনি দাসরাজের কন্যা ছিলেন। বাসবী অর্থ বসুরাজের কন্যা। তার কালী নাম থেকে বোঝা যায় তিনি শ্যামাঙ্গী ছিলেন, মানে তার গায়ের রং ছিল কালো। হরিবংশ অনুসারে সত্যবতী তার পূর্ব জন্মে অচ্ছদা নামে পিতৃগণের কন্যা ছিলেন, যিনি শাপগ্রস্তা হয়ে পৃথিবীতে জন্ম নেন। এর কিছু বছর পর, অর্থাৎ জেলেদের হাতে সত্যবতী ধীরে ধীরে বড় হতে থাকে এবং সত্যবতীর বয়স যখন 20 বছর, ঠিক সেই সময় ঋষি পরাশর তার তপস্যায় সিদ্ধি লাভ করে পুনরায় ফিরে যাচ্ছিলেন তার গৃহে, নিজের বাড়িতে, এবং সেই যমুনা নদী পার করবেন বলে জেলেকে ডাকাডাকি করছিলেন। আর সেই জেলে সেই সময় খাবার খেতে বসেছিলেন, কিন্তু ঋষি মুনির ক্রোধের বশবর্তী যাতে না হতে হয় সেই কারণে জেলে তার কন্যাকে বললেন যে তুমি ঋষিকে তার পাড়ে পৌঁছে দাও, অর্থাৎ ঋষি পরাশরকে তার পাড়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দাও। এবং সেই কন্যা আর কেউ না, সেই কন্যা সেই মৎস্যগন্ধা অর্থাৎ সত্যবতী ছিলেন। সত্যবতীকে দেখা মাত্র ঋষি পরাশর তার রূপে মুগ্ধ হয়ে যায়, অর্থাৎ সত্যবতী এতটাই সুন্দরী ছিলেন যে সত্যবতীকে পাবার বা তার সাথে সঙ্গম করার তীব্র ইচ্ছা তার মনে বাসিত হয় বা তার মনে জাগরিত হয়। এবং সত্যবতী যমুনা নদীতে ঋষি পরাশরকে খেয়া পার করছিলেন। তখন পরাশর তার কামনা পূরণের উদ্দেশ্যে সত্যবতীর ডান হাত ধরেন, স্পর্শ করেন। সত্যবতী তাকে নিবৃত্ত করার জন্য বলেন, তার মতো বেদজ্ঞ পণ্ডিত, তার মতো জ্ঞানী ঋষির পক্ষে এমন এক নারীর সহবাস প্রার্থনা অনুচিত, যার গা থেকে মাছের দুর্গন্ধ বের হয়। অবশেষে সত্যবতী পরাশরের জেদের কাছে হার মানেন, কারণ তার ভয় হয় পাছে ঋষি ক্রোধে মাঝ নদীতে তাকে কোনো অভিশাপ না দিয়ে বসেন। সত্যবতী সম্মত হয়ে ঋষিকে অপেক্ষা করতে বলেন, যতক্ষণ না নৌকা অপর পারে পৌঁছায়। নৌকা পারে পৌঁছাতেই ঋষি পুনর্বার সত্যবতীর হাত স্পর্শ করেন, কিন্তু সত্যবতী বলেন তার গায়ে মাছের দুর্গন্ধ, তাই তাদের মিলন সুখকর হবে না। তার ফলে পরাশর সত্যবতীর দুর্গন্ধকে সুগন্ধে পরিণত করেন, যার ফলে তার নাম হয় যোজনগন্ধা। এবং সেই সুগন্ধ মাইল থেকে মাইল পর্যন্ত ছড়িয়ে যেত। কিন্তু সত্যবতী পুনরায় বলেন, প্রকাশ্য দিবালোকে তাদের মিলন হলে তাদের সবাই দেখে ফেলবে, আর তাকে সবাই কলঙ্কিনী বলবে। তার কুমারিত্ব নষ্ট হলে সমাজ তাকে কিন্তু গ্রহণ করবে না, এই সমাজ তাকে কখনো মেনে নিতে পারবে না। তাই ঋষি পরাশর তার যোগ বলে, যোগ বিদ্যার সাহায্যে যমুনা নদীর কূলে ঘন কুয়াশার সৃষ্টি করেন এবং তাকে এই বর দেন, তার সাথে মিলন হলেও সত্যবতীর কুমারিত্ব নষ্ট হবে না এবং সে রাজপত্নী হবে, রাজমাতা হবে। তখন সত্যবতীর মনে আর কোনো সংশয় রইল না, আর কোনো দ্বিধা থাকলো না। মহাত্মা ঋষির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা আর তার ঔরসে এক বিদ্বান পুত্রকে গর্ভে ধারণ করার অভিলাষ বা তার ইচ্ছা তার মনে জাগল। ঋষি নির্বিবাদে তার সূক্ষ্ম বসন খুলে নিলেন আর তাকে ক্রোড়ে নিয়ে ভূমি শয্যায় শয়ন করলেন। পরবর্তীকালে সাধারণ নরনারীর মতন তারা সম্ভোগে রত হলেন,
কিছুকাল সঙ্গমের পর মহিষী বীর্যপাত করলেন। তারপর সত্যবতীকে তিনি ত্যাগ করলেন। তাদের মিলনের ফলে মহর্ষির ঔরসে গর্ভবতী হয় সত্যবতী। কিছুকাল পরে সে এক পুত্র সন্তান প্রসব করেন। সেই পুত্র জন্ম মাত্রই পূর্ণতা প্রাপ্ত হলো। তার গায়ের রং কালো বলে তার নাম রাখা হলো কৃষ্ণ, আর দ্বীপে জন্ম বলে তার নাম রাখা হলো দ্বৈপায়ন। পরবর্তীতে তিনি বেদকে 4 ভাগে ভাগ করে বেদব্যাস নামে প্রাপ্ত হন, আমাদের সকলের কাছে পরিচিত হন। তারপরেই কিন্তু পরবর্তী সময়ে তিনি শুধুমাত্র বেদব্যাস নামেই আমাদের সকলের কাছে পরিচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং আরও একটি উল্লেখযোগ্য কথা, এই ঋষি পরাশর এবং সত্যবতীর পুত্র সন্তান কৃষ্ণ দ্বৈপায়ন অর্থাৎ বেদব্যাস পরবর্তীকালে আমাদের মহাভারত মুখে বলেছিলেন এবং শ্রী গণেশ লিখেছিলেন। তাহলে মহাভারতের রচয়িতা বলতে গেলে এই বেদব্যাস। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অবশ্যই করবেন এবং শেয়ার করবেন। এবং এই ভিডিওটিতে কোন অংশটি, কোন দিকটি আপনাদের ভালো লেগেছে এবং এই রকম আরো নতুন কোন পৌরাণিক কাহিনী জানতে চান, সেটিও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি পর্বে।